আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, মানে জনসংখ্যার রূপান্তর মডেল। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। ওয়ারেন থমসন এটা প্রথম সামনে আনেন, পরে ফ্র্যাঙ্ক নোটেস্টাইন এটাকে আরও গুছিয়েছেন। ঠিক, তো এই মডেলটা আসলে কি বলে, মানে এর মূল উদ্দেশ্যটা কি? আসলে সোজা কথায় বললে, সময়ের সাথে সাথে একটা দেশের জনসংখ্যা কিভাবে বদলায় সেটাই দেখায় এই মডেল। মানে ধরুন জন্মহার, মৃত্যুহার, মোট জনসংখ্যা এই সব, বিশেষ করে অর্থনৈতিক আর সামাজিক উন্নতির সাথে এর সম্পর্কটা কি। আচ্ছা, মানে এটা একটা ফ্রেমওয়ার্ক, বিভিন্ন ধাপ বা পর্যায়ের মাধ্যমে বোঝায় ব্যাপারটা, তাই তো? একদম। মোট 5টা পর্যায়ের কথা বলা হয় সাধারণত। বেশ, তাহলে প্রথম পর্যায়টা দিয়ে শুরু করা যাক, যেটাকে বলা হয় হাই স্টেশনারি স্টেজ। হ্যাঁ, এটা হলো গিয়ে সেই পুরনো সময়, মানে ধরুন শিল্প বিপ্লবেরও আগে, মোটামুটি 1750 সালের আগ পর্যন্ত। তখনকার পরিস্থিতি কেমন ছিল? নিশ্চয়ই খুব কঠিন। সাংঘাতিক। তখন জন্মহার আর মৃত্যুহার দুটোই খুব বেশি থাকত, মানে প্রতি হাজারে ৩৫ জন বা তারও বেশি। ভাবুন একবার। ওরে বাবা, তার মানে জনসংখ্যা তো প্রায় বাড়তই না। একদম না, প্রায় স্থির থাকত। কারণও স্পষ্ট, ভালো চিকিৎসা নেই, মহামারী লেগেই আছে, দুর্ভিক্ষ, দারিদ্র্য, জীবনের কোনো স্থিরতা ছিল না। এরপর এলো শিল্প বিপ্লব, অনেক কিছু বদলাতে শুরু করলো নিশ্চয়ই। এটা কি দ্বিতীয় পর্যায়ে, আর্লি এক্সপ্যান্ডিং? ঠিক ধরেছেন, এখান থেকেই খেলাটা ঘুরতে শুরু করে। মানে স্বাস্থ্যসেবার উন্নতি হলো, খাবার জোগান বাড়ল, পয়স প্রণালী ভালো হলো। তাতে মৃত্যুহার কমে গেল? হ্যাঁ, বেশ খানিকটা কমে এলো, হয়তো 1015 বা তার কাছাকাছি। কিন্তু জন্মহার, সেটা তখনও বেশি। হ্যাঁ, জন্মহারটা তখনও বেশ উঁচুই রয়ে গেল, ধরুন 3000-এর বা তার আশেপাশে। ফলে জন্ম অনেক বেশি, মৃত্যু তার চেয়ে কম, মানে জনসংখ্যা হু হু করে বাড়তে শুরু করল। এইটাকেই তো জনবিস্ফোরণ বলে, তাই না? একদম। এই যে বাংলাদেশ, নাইজেরিয়া, আফগানিস্তান, এই দেশগুলো এই পর্যায়টা দেখেছে বা এখনও দেখছে। আচ্ছা, তার মানে মৃত্যুহার কমলেও জন্মহার কমতে একটু সময় লাগলো। তৃতীয় পর্যায়ে এসে কি সেই পরিবর্তনটা এলো, স্লো এক্সপ্যান্ডিং স্টেজ? ঠিক তাই। তৃতীয় পর্যায়ে এসে মানুষ সচেতন হতে শুরু করল, জন্মহারটাও কমতে শুরু করল, হয়তো 1020-র কাছাকাছি নেমে এলো। মৃত্যুহার তো আগেই কমেছে। তাহলে জনসংখ্যা বাড়ছে, কিন্তু আগের চেয়ে ধীরে। হ্যাঁ, বৃদ্ধির হারটা কমে এলো। এর পেছনে অনেক কারণ কাজ করেছে, যেমন ধরুন শিক্ষার প্রসার, পরিবার পরিকল্পনার চল, মানুষ গ্রাম ছেড়ে শহরে আসছে, মানে নগরায়ন, মেয়েদের উন্নতি, এসব আর কি। ভারত কি এই পর্যায়ে আছে? হ্যাঁ, ভারত, ব্রাজিল এই পর্যায়ের খুব ভালো উদাহরণ। এরপর চতুর্থ পর্যায়, লো স্টেশনারি স্টেজ। এখানে কি জনসংখ্যা বৃদ্ধি প্রায় থেমেই যায়? প্রায় তাই। এখানে জন্মহার আর মৃত্যুহার দুটোই অনেক নিচে নেমে আসে। জন্মহার হয়তো 15,000-এরও কম, মৃত্যুহার 10,000-এর মতো। তার মানে জন্ম আর মৃত্যু প্রায় সমান সমান। হ্যাঁ, ফলে জনসংখ্যা প্রায় স্থির হয়ে যায়, বাড়েও না, কমেও না। এটাকে বলে জিরো পপুলেশন গ্রোথ, মানে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এর কারণ কি? উন্নত দেশগুলো নিশ্চয়ই এই পর্যায়ে। হ্যাঁ, উন্নত অর্থনীতি, ভালো জীবনযাত্রা, উচ্চশিক্ষা, এসবই কারণ। আমেরিকা, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো এই পর্যায়ে আছে বা ছিল। কিন্তু এর পরেও আরেকটা পর্যায়ে আছে বলছেন, পঞ্চম পর্যায়, যেখানে জনসংখ্যা কমে যায়। হ্যাঁ, এটা তুলনামূলকভাবে নতুন ধারণা, ডিক্লাইনিং বা নেগেটিভ স্টেজ। এখানে জন্মহার সাংঘাতিক কমে যায়, মানে 7,000-1,000 বা তারও নিচে। কিন্তু মৃত্যুহার তো কমই থাকে। ফলে মোট জনসংখ্যা কমতে শুরু করে। ঠিক, মানে ঋণাত্মক বৃদ্ধি। এর কারণ হিসেবে বলা হয় দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, জীবনধারণের খরচ অনেক বেশি, নানা রকম সামাজিক পরিবর্তন, এইসব। জার্মানি, জাপান, পোল্যান্ডের মতো দেশগুলো এর উদাহরণ। পুরো মডেলটা শুনলাম, এবার যদি একটু আমাদের দেশের দিকে তাকাই, ভারত ঠিক কোথায় আছে? দেখুন, সামগ্রিকভাবে ভারত এখন ওই তৃতীয় পর্যায়েই আছে। জন্মহার কমছে, মৃত্যুহারও কমছে। আমাদের টোটাল ফার্টিলিটি রেট এখন 2-এর কাছাকাছি। কিন্তু ভারতের সব রাজ্য তো একরকম নয়। একেবারেই না, বিশাল তফাত। একদিকে কেরালা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলো প্রায় চতুর্থ পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে। আবার অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো এখনও হয়তো দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মাঝামাঝি কোথাও আটকে আছে। তার মানে সময়ের সাথে সাথে ভারতও বিভিন্ন পর্যায়ে পার করেছে। অবশ্যই। স্বাধীনতার আগে, মানে ধরুন 1901 থেকে 1951, আমরা প্রথম পর্যায়ে ছিলাম, উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার।
তারপর ৫১ থেকে ৯১ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে মৃত্যুহার কমছে, জন্মহার উঁচু, ফলে জনসংখ্যা বাড়ছে দ্রুত। আর ৯১ পর থেকে এই তৃতীয় পর্যায়ে চলছে। মডেলটা জনসংখ্যা পরিবর্তনের একটা বেশ পরিষ্কার ছবি দেয়, কিন্তু এর কি কোনো সমালোচনা বা সীমাবদ্ধতা নেই? আছে তো বটেই, কোনো মডেলই তো নিখুঁত হয় না। এর সুবিধে হল এটা বুঝতে খুব সহজ, উন্নয়নের সাথে জনসংখ্যার সম্পর্কটা দেখায়, নীতি নির্ধারণে সাহায্য করে। আর এটা তো বাস্তব অভিজ্ঞতার উপর তৈরি, বিশেষ করে ইউরোপ, আমেরিকার। আর অসুবিধা? অসুবিধে হল এটা সব দেশের জন্য সমানভাবে কাজ করে না। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা অন্যরকম হতে পারে। অনেক সামাজিক সাংস্কৃতিক ব্যাপার আছে যা এটা ধরতে পারে না। যেমন ধরুন, মানুষের এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, মানে পরিব্রাজন বা মাইগ্রেশন, সেটাই মডেলে নেই। আবার ধরুন, কোনো বড় মহামারী বা যুদ্ধ বা প্রযুক্তির হঠাৎ উন্নতি, এইগুলোকেও মডেলটা ঠিক ব্যাখ্যা করতে পারে না। আর কোনো দেশ ঠিক কখন পরের ধাপে যাবে তার কোনো নির্দিষ্ট সময়সীমাও মডেলটা বলে না। হ্যাঁ, বোঝা গেল। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কাঠামো, কিন্তু এটাকে একমাত্র সত্য ভাবলে চলবে না, এর সীমাবদ্ধতাগুলোও মনে রাখতে হবে। একদম ঠিক। আর এখানেই একটা প্রশ্ন আসে, ভবিষ্যতের দিকে তাকিয়ে। এই যে বিশ্ব উষ্ণায়ন বা ধরুন চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতি হচ্ছে, মানুষের আয়ু বাড়ছে, আবার হয়তো প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণের নতুন উপায় আসবে। আর এই যে এত মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, হ্যাঁ, এই আন্তর্জাতিক পরিব্রাজন, এই সব কিছুর প্রভাবে ভবিষ্যতে এই পরিচিত মডেলটা কি একই থাকবে, নাকি এর ধাপগুলো বদলে যাবে, বা হয়তো সম্পূর্ণ নতুন কোনো পর্যায়ে তৈরি হবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।